আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আরজে রিন বলছি ভয়.নেট ইউটিউব চ্যানেল থেকে। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন ঘটনা নিয়ে এবং আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতদিন, এবং আশা করি ভবিষ্যতেও আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আপনারা যদি আমাদের ফেসবুক চ্যানেলে যুক্ত হতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/bhoy.net, which is www.facebook.com/bhoy.net। একই রকম আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলারটিও হচ্ছে ভয়.net। ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের কাছে যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি বেশ বড় একটি ঘটনা, অর্থাৎ আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে। তো ঘটনাটি যিনি পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে আলিম। উনি যেভাবে ঘটনাটি বলেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আলিম, পূর্ব বর্ধমান জেলার নন্দনপুর থেকে আজকে যে ঘটনাটি আমি পাঠাবো এটি আমার লেখা দ্বিতীয় ঘটনা। এর আগের ঘটনা যদি কেউ শুনতে চাও তাহলে 3 নম্বর এপিসোডে গিয়ে শুনতে পারো। আমার খুব ভালো লেগেছিল তোমাদের ফিডব্যাকে, সকলকে ধন্যবাদ। আমি লেখার চেষ্টা করছি ঘটনাটি। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। হেডফোন লাগিয়ে নাও, কারণ এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। প্রত্যেক ধর্মকে সম্মান জ্ঞাপন করে এবং শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি। আজকে যে ঘটনাটি আমি তোমাকে শোনাবো সেই ঘটনা আমাদের গ্রামে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা, যে ঘটনা সাক্ষী সম্পূর্ণ গ্রাম। তো শুরু করছি। কিছু কারণে জায়গা এবং চরিত্রের নামগুলো পরিবর্তন করলাম। আমার নাম আলিম খান। প্রথমেই বলে রাখি, আমাদের গ্রামের পূর্ব দিকে বর্ধমান আরামবাগ রোড, আর তার পশ্চিম দিকে অবস্থিত আমাদের গ্রাম। গ্রাম হলো প্রাকৃতিক সৌন্দর্যের এক বড় অংশ, চারিদিকে শস্য শ্যামল গাছপালা দিয়ে সৌন্দর্যে ভরা। কিন্তু এই সৌন্দর্যের মাঝেও যে কিছু ভয়ানক ঘটনা লুকিয়ে থাকে সেটা আমরা কল্পনাও করতে পারি না। সেরকম একটি ঘটনা ঘটে যায় আমাদের গ্রাম মোল্লাপাড়াতে। গ্রামে এমন কিছু পাড়া ভাগপাড়া থাকে, সেরকম আমাদের গ্রামেও অনেক পাড়া ভাগপাড়া আছে, যেমন পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, মোল্লাপাড়া ইত্যাদি। এই ঘটনা আসলে ঘটেছিল মোল্লাপাড়াতে। বাস স্ট্যান্ড থেকে নেমে কিছুটা গ্রামের ভেতর দিকে গেলে সেই পাড়াটি পড়বে। এই পাড়াটির অবস্থান আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে বলা যেত। ওখানে খুব বেশি পরিবার বসবাস করে না, কারণ জনশ্রুতিতে আছে জায়গাটা নাকি একটু ভুতুরে। এখনো রাত হলে আমার চট করে ওই দিকে যায় না। তো যাই হোক, যে পরিবারের সাথে ঘটনাটি ঘটেছিল তাদের ফ্যামিলি মেম্বার ছিল অনেক, বলতে পারো খুব বড় ফ্যামিলি। পরিবারের দাদু দিদা এবং তাদের 4টি ছেলে এবং 1টি মেয়ে। এই ছেলেগুলির বয়স এখন হবে প্রায় 30-এর উপরে। দাদুর ছেলেরা হলো যথাক্রমে কবির, সাবির, জহির এবং মুনির। এই বাড়ির প্রত্যেকেই খুব ধার্মিক ছিল। প্রায় সবাই নামাজ পড়ত, সবসময় মাথায় টুপি এবং পরনে পাঞ্জাবি থাকত। খুব ভালো মানুষ ছিলেন ওনারা। কিন্তু ওদের ভাগ্যে যে এত বড় একটা বিপদ অপেক্ষা করছিল তা কেউ কল্পনা করেনি। দাদুর বড় ছেলে অর্থাৎ কবির ভাই ছিলেন একজন হাফেজ। এখানে বলে রাখি, আমাদের ধর্মগ্রন্থ আছে পবিত্র আল কোরআন। যে ব্যক্তি সেই পুরো কোরআন শরীফ মুখস্থ করে রাখতে পারে তাকে হাফেজ বলা হয়। কবির ভাই ছিলেন হাফেজি কোরআন। তিনি অনেক রকম দোয়া জানতেন যা মানুষের ভালোর জন্য ব্যবহার করতেন। এর পাশাপাশি কাউকে যদি ভূত বা জিন বা এরকম ভাবে কোনো খারাপ শক্তি জ্বালাতন করত, কবির ভাই তাদেরকে সাহায্য করতেন নিজের সেই জ্ঞান দিয়ে, যেটা ওনারা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছিলেন। এভাবেই কেটে যাচ্ছিল দিন। এর পাশাপাশি কবির ভাই একটি মসজিদে ইমামতিও করতেন। একদিন মাগরিবের আজান হয়ে যাওয়ার পর কবির ভাই নামাজ করতে গেলেন। সেই দিন ঠিক সন্ধ্যের সময় ওনার কাছে একজন মহিলা ছুটে এসলো। এসে মসজিদের এক লোককে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, হুজুর কোথায়, হুজুর কোথায়? লোকটি বললেন, হুজুর তো এখন নামাজ পড়াচ্ছেন, আপনি তো বসুন, নামাজ হয়ে গেলে আপনার সামনে কথা বলিয়ে দিবনি। মহিলাটি বাইরে একটি চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলেন। দেখতে পারে কবির ভাই নামাজ শেষ করে বাইরে আসতে মহিলাটি বলে উঠলেন, হুজুর অনেক বিপদে পড়ে আপনার কাছে আসছে, আমার সঙ্গে তো চলুন। কথা বলে বলার সময় মহিলাদের কণ্ঠস্বর যেন তাপছিল এবং ওনার আওয়াজে একটা আতঙ্ক ভাব এবং ভয় ছিল। কবির ভাই বললেন,
দাঁড়ান দাঁড়ান, একটু থামুন, ধীরে সুস্থে বলুন না, কি হয়েছে? আপনি এত হাঁপাচ্ছেন কেন, বলুন। মহিলাটি বলল, আমি সব কথা আপনাকে বলে বোঝাতে পারবো না, আপনি আমার সাথে চলুন, দয়া করে আমার সঙ্গে চলুন। কবির ভাই মনে মনে ভাবলেন, এই সন্ধ্যের সময় এসেছে, মানে নিশ্চয়ই কোনো বড় বিপদ ঘটেছে, গিয়েই দেখি কি ব্যাপার। এরপর কবির ভাই তার একজন সাথীকে মিশিয়ে মহিলার সাথে অগ্রসর হলেন। মসজিদ থেকে বেরিয়ে সরু মেরাম ছিল পিছানো রাস্তা, হাতে টর্চ নিয়ে সেই সরু পথ দিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনজন। হঠাৎ যেতেই সামনে দিয়ে একটা বড় কোনো একটা জন্তু লাফ দিয়ে গর্জন করে ওঠে, চোখের নিমেষে রাস্তা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। তিনজনই চমকে উঠলেন, ভয়ে কেউ এগোতে চাইছে না। রাতের অন্ধকারে বুঝতে পারা গেল না জন্তুটি আসলে কি। এদিকে ওদের টর্চের আলো ফেলেও যেন খুব বেশি কিছু একটা দেখে যাচ্ছে না। কবির ভাই ভাবলেন, হয়তো শিয়াল জাতীয় কিছু একটা হবে, তাই সেটাই বেশি গুরুত্ব না দিয়ে তিনজন আবার হাঁটতে শুরু করলেন। আরো কিছুটা এগিয়ে যেতেই কবির ভাই শুনতে পেলেন তার ছোট ভাই মনিয়ারের আওয়াজ পিছন থেকে। মনে হয় যারা তার ভাই তাকে দেখে বলছে, ভাই কোথায় যাচ্ছিস? ভাই যাস না প্লিজ, ভাই প্লিজ যাস না। এবার কবির ভাইয়ের মনে সন্দেহের উদয় হলো। তিনি কোনো কিছুতে কান না দিয়ে পিছনে না তাকিয়ে দোয়া পড়ছেন আর এগিয়ে চলছেন। এভাবেই প্রায় 15 থেকে 20 মিনিট পরে তারা সেই বাড়িতে পৌঁছে গেলেন। একটু সময় পর সারা রাস্তা জুড়ে বারবার অনেক বাধা পড়ছে, কিন্তু কবির ভাই এটা ভেবেছিলেন, যাই হোক, একজন অসহায় মানুষ যখন তার বিপদে সাহায্য চাইতে আসছেন, তখন তাকে যে কোনো উপায়ে সাহায্য করতেই হবে। এই বাড়িটি ছিল গ্রামের একেবারে শেষ সীমান্তে, অতি পুরনো পাকা। এই বাড়িটায় ঢুকতেই হঠাৎ করে মৃদু বাতাস বইতে শুরু করল। কবির ভাই ঘরে ঢুকে দেখতেন একটি পুরুষ বাড়ির উঠোনে পাতায় একটি খাদি শুয়ে পা দোলাচ্ছেন এবং কোন একটি ভাষায় কি কি যেন বলছেন আর হাসছেন। মজাটি কেউ কখনো শোনেনি, অনেকটাই আরবি ভাষার মতো, নিজে নিজে বলছে আর জোরে জোরে হাসছে। কবির ভাই বাড়িতে ঢুকে টর্চটা রেখে হাত পা ধুয়ে উঁচু করে নিলেন। তারপর সেই লোকটির সামনে আসতেই রাগান্বিত চোখে সে ভাইয়ের দিকে তাকালো আর বলতে লাগলো, এর অর্থ তোরা কাকে দেখছিস? তারপর সে আবার হাসতে লাগলেন। কিছুক্ষণ পর হাসি থামি আবার বলল, কিচ্ছু করতে পারবি না, তুই আমার যদি ভালো চাস বা তোর যদি ভালো চাস এখান থেকে চলে যা, তুই কিচ্ছু করতে পারবি না, আমার কিচ্ছু করতে পারবি। কবির ভাই এটা শুনে একদম অবাক হয়ে গেলেন। ভাবলেন, লোকটা তার নাম জানলো কি করে? মুহূর্তের মধ্যে মাথা থেকে এই ভাবনা ঝেড়ে ফেলে দিয়ে যে কাজটা করতে এসেছিলেন তাতে মনোযোগ দিলেন ভাই। কবির ভাই করে পবিত্র জমজমের পানি নিয়ে এসেছিলেন। এখানে বলে রাখি, ভাই এসব কাজে যে খুব বেশি এক্সপার্ট সেটাও কিন্তু নয়, তাও এই পরিবারের বিপদ শুনে তিনি চলে এসেছেন। এরপর ভাই একটি সাদা চপ দিয়ে গোল করে একটি গন্ডি কাটলেন এবং পরিবারের বাকি লোকদের বললেন, ওকে ধরে গন্ডির ভেতরে বসাও। কথা মতো 4-5 জন লোক পেলে তাকে প্রায় জোর করে সেই গোল দাগের মধ্যে বসালো। এর মধ্যে ভাই একটা জিনিস খেয়াল করলেন, লোকটা বারবার বলছে, তুই অনেক বড় ভুল করছিস, তুই অনেক বড় ভুল করছিস, ভালোভাবে বলছি, তুই চলে যা, তুই চলে যা। ভাই নিজের মতো দোয়া পড়তে লাগলেন এবং মাঝে মাঝে সেই পবিত্র জমজমের পানি তার গায়ে ছিটিয়ে দিতে লাগলেন। গরম কড়াইয়ে যদি জল ছেটানো হয় যেমন চোখ করে ওঠে, জমজমের পানি গায়ে পড়তেই লোকটি জোরে জোরে চিৎকার করতে লাগলো, সাথে আবারও সেই একই কথা, চলে যা। এরপর কবির ভাই অনেক রকম কলাকুশল করে তাকে জিজ্ঞেস করলেন, কে তুই? এর সাথে কেন আছিস? ইজাজ বল। প্রথমে সে কিছুই বলতে চায়নি। অনেকবার জিজ্ঞেস করার পর সে বলতে শুরু করলো, আমার নাম জোরুশি, আমি 400 বছর ধরে এই ভিটেতে বাস করি। কবির ভাই বললেন, তুই একে কেন ধরেছিস? ছেড়ে দে ওকে আর চলে যায় এখান থেকে। না, আমি ছাড়ব না। আমার পূর্বপুরুষেরা সবাই এখানে থাকতো, আমিও থাকবো, আর আমি একে খুব ভালোবাসি, আমি একে ছেড়ে যাব না। দেখ, এই পরিবারের মানুষ অনেক আশা করে আমাকে ডেকে এনেছে, তোকে যেতেই হবে। না, আমি ওকে ছাড়বো না, আমি ওকে ভালোবাসি। অনেক তর্কাতর্কের পরেও যখন সেই জিন কিছুতেই নিজে থেকে ওই লোকটিকে ছেড়ে যেতে রাজি হলো না, তখন আর কোনো উপায় না পেয়ে ভাই নিজের সর্বশক্তি দিয়ে নানান দোয়া পড়ে বিভিন্ন কৌশলে সেই জিনকে ওই লোকটা শরীর থেকে আলাদা করলেন। জিনটি ছিল একটা মহিলা জিন। সে অনেকদিন ধরে ওই ছেলেটির সাথে থাকত, তাকে খুব বেশি ভালোবাসত। যাই হোক, সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর কবির ভাই ছেলেটিকে একটি তাবিজ দিলেন এবং বললেন,
বাড়ি থেকে যেন এক সপ্তাহ বের না হয়। সব কাজ সম্পূর্ণ করে ভাই মসজিদের দিকে রওনা হলেন। ওই বাড়ির বাইরে পা রাখতেই একটা খসখসে আওয়াজ তার কানে ভেসে এলো। অভি, তুই এটা ঠিক করলি না, কাজটা খুব খারাপ করলি। আমি তোকে আর তোর পরিবারকে আর শান্তিতে থাকতে দেব না। কবির ভাই শরীর বন্ধ করা ছিল, তাই সেদিন ওই জিন তার কোনো ক্ষতি করতে পারেন। এরপর নির্বিঘ্নে কয়েক মাস কেটে যায়। কবির ভাই মসজিদে থাকতে লাগেন। এবার ভাই বাড়িতে আসেন কিছুদিন থাকার জন্য। এর মধ্যে একদিন ঠিক মধ্যরাতে কবির ভাই তার বাড়ির তিনতলায় কারো পায়ের আওয়াজ শুনতে পান। মনে হচ্ছে কেউ যেন চলাফেরা করছে। সেখানে মনের ভুল হবে ভেবে কবির ভাই ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিলেন না। গুরুত্ব না দিতে না আবার ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার কানে আসে সেই শব্দ। এবার যেন বেশ জোরালো হচ্ছে। কবির ভাইয়ের একটু সন্দেহ হয়, এত রাতে উপরে কি যাবে, আর উপরে তো কেউ থাকে না। এখানে বলে রাখি, বাড়ির তিনতলা মানে আগেরকার দিন গ্রামের মানুষ যখন মাটির বাড়ি বানাতো তখন একটা বাড়ির উপরে কিছুটা জায়গা ছাদের মতো করে রাখতো। খুব বেশি উচ্চতা থাকতো না, কিন্তু সেখানে অব্যবহৃত জিনিসগুলো স্টোর করে রাখা হতো। এক কথায় যেটাকে স্টোর রুম বলা হয়। ঘটনায় ফিরি এবার। কবির ভাই বিছানা থেকে উঠে হাতে টর্চ নিয়ে বাড়ির গেট খুলে উঠোনে এসে দাঁড়ালেন। উপর দিকে টর্চের আলো ফেলে দেখলেন যে কিচ্ছু নেই। এরপর বাড়ির চারদিকে টর্চের আলো ফেলে দেখলেন না, কেউ সেখানে নেই, সব ঠিকঠাকই আছে। এই দেখে উনি বাড়িতে ঢুকে যাবেন, হঠাৎ করে কিসের যেন একটা শব্দ বা গর্জনের আওয়াজ শুনতে পেলেন তিনি আওয়াজটা কোথা থেকে আসছে বাড়ির বাঁ দিকে তাকাতেই তিনি দেখলেন তার মেজ ভাই সাবির বাড়ির ঠিক তিনতলায় যাওয়া সিঁড়ির উপরে পা রেখে বসে আছে আর হিংস্র পশুর মতো গর্জন করছে। কবির ভাই বললেন, কিরে ভাই, তুই এখানে এত রাতে কি করছিস? আর এইভাবে সিঁড়িতে বসে আছিস কি কারণে? কি হয়েছে তোর? তোর কি শরীর খারাপ? সাবিরের মুখে কোনো আওয়াজ নেই। সে চুপ করে বসে আছে আর থেকে থেকে গর্জন করছে। কবির ভাই আবারও জিজ্ঞাসা করলেন, কিরে এখানে কেন বসে আছিস? যা ঘুমো, যা ঘরে যা। এত রাত্রেবেলা এখানে বসে কি করছিস? পাগল তুই, যা এখান থেকে। এই কথার কোনো উত্তর নেই, সে শুধু বসে বসে গর্জন করছে। এবার কবির ভাই একটু ধমক দিয়ে বললেন, এই কথা কেন যাচ্ছে না তোর? যা ঘরে যা। দাঁত বেরোতে ভীমরতি ধরছে। এবার সাবির মহিলা কণ্ঠে বলে, কিরে চিনতে পারলি না আমার? কি ভেবেছিলি এত সহজে তুই বেঁচে যাবি? এবার দেখ দেখ, এবার আমি কি করি, তোর পরিবারের সাথে আমি কি করি তুই দেখ। কবির ভাইটা একরকম হা করে তাকিয়ে রইলেন। একটা ছেলে মানুষ এইরকম মেয়েলিও যে কথা বলে কি করে? কবির ভাই বুঝতে পেরে গেলেন এটা কে। কিন্তু এখানে ভাবার বিষয় হলো যে বাড়ির সবাই হাতে তো তাবিজ আছে, আর এর আগে ছোটবেলা কিছু সমস্যার জন্য সবার হাতেই তাবিজ দিয়েছিলেন কবির ভাই। তাহলে একে কিভাবে প্রসেস করলো? এসব ভাবতে ভাবতে আওয়াজ শুনে বাড়ির সবাই উঠে এলো। সবার একটাই প্রশ্ন, কি হয়েছে? কারা এত রাতে কথা বলছে? সবাই তো বাইরের আওয়াজ দেখে অবাক। সাবির একভাবে মাথা নিচু করে আরবি ভাষায় কি যেন বলছে, বারবার একই কথাই বলছে, আর অর্থ বাড়ি কেউ বুঝতে না পারলেও কবির ভাই কিন্তু ঠিকই বুঝেছিলেন। তাই বেশি দেরি না করে মাদ্রাসার দিকে ছুটলেন তিনি। এখানে বলে রাখা ভালো, কথাটির অর্থ হলো, অতবার বলেছিলাম আমাকে ছাড়াস না, শুনলি না তো? এবার দেখ, এবার তোরা সবাই শেষ। এদিকে বাড়ির সবাই ভাবছে সাবিরের কি হলো, এইরকম কেন করছে, আর কোন ভাষাই বা কথা বলছে। সাবিরকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে না। এসব হতে হতে প্রায় সকাল হয়ে গেল। বাড়ির সবাই আতঙ্কিত হয়ে সাবিরের অবস্থা দেখে আশেপাশের প্রতিবেশীরাও ওদের বাড়িতে এসে জড়ো করা হলো। একটু পর পবিত ভাই একজন মাদ্রাসার হুজুরকে নিয়ে বাড়ি এলেন। সাবির তখনও সেই একই জায়গায় বসে এক মনে কি সব যেন ভরে চলেছে। মাদ্রাসার হুজুর আসতেই সাবির সে মেলিকণ্ঠে বলল, এই যে কি করতে এসেছিস? চলে যায় এখান থেকে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। হুজুর ওনার সঙ্গে পরা তেল এবং নাশ নিয়ে এসেছিলেন। পরা তেলের অর্থ হলো আমাদের পবিত্র কোরআনে কিছু দোয়া বা আয়াত পড়া হয়। এখন হুজুর বললেন, দেখো আমি আসার পর বেশি লেগে গিয়েছে। আমার কতটুকু ক্ষমতা এবং আমার দ্বারা সর্বোচ্চ যতটা করা সম্ভব আমি চেষ্টা করছি। এক কাজ করো, ওকে ধরে নিয়ে বাড়ির উঠানে বসাও। হুজুরের কথা মতো কবির ভাই আরো কিছু প্রতিবেশী সবাই মিলে সাবিরকে জোর করে ধরে উঠানে বসানো হল। এরপর হুজুর নিজের কাজ শুরু করলেন। এদিকে ৩-৪ জন লোক মিলেও সাবিরকে ধরে বসিয়ে রাখতে পারছিলেন না। সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে, একটা মানুষের মধ্যে এত ক্ষমতা বা এত শক্তি আসে কোথা থেকে?
হুজুর প্রথমে একটা গণ্ডি কেটে নিলেন এবং বাকিদের বললেন, ওকে ওই গণ্ডির মাঝখানে বসাও। যেমন কথা তেমন কাজ, সবাই সাবিরকে ধরে ওই গণ্ডের মাঝখানে বসিয়ে দিলেন। এরপর দূরে সরে গেলেন। হুজুর এবার বললেন, আমাকে একটা পাত্র দাও যাতে তেলটা গরম করতে পারি। সাথে ওনাকে একটা পাত্র দেওয়া হলো। হুজুর সেই পাত্রে কিছুটা পরা তেল নিয়ে সেটাকে গরম করে নিলেন। তেলটা এত গরম করলেন যাতে সেটা থেকে ঝাঁজ বের হচ্ছিল। এরপর হুজুর মনে মনে ধোয়া পড়তে লাগলেন। এরপর তেল গরম হয়ে গেলে তার কিছুটা অংশ একটি পাত্রে ঢেলে সেটি সাবিরের নাকের কাছে ধরলেন। তিনি পাড়ার সবাই তখন হতবাক হয়ে দেখছেন। নাকের কাছে পড়া তেল ধরতে সাবির আত্মনাদ করতে লাগলো। তেলের জাজটা যে সাবিরের নাকের কাছে গেছে, অমনি সে গরম তেল জ্যান্ত মাছ ফেলে দিলে যেভাবে লাফায় ঠিক একইভাবে লাফাতে লাগলো। সবাই ভয়ে এক পা দুই পা করে পিছিয়ে গেল। এরকম দৃশ্য কেউ কখনো দেখেনি। সাবির এদিকে ছটফট করছে আর গর্জন করছে। এবার গর্জন করতে করতে হঠাৎ দুটো হাত মুখের কাছে নিয়ে যেতে হুজুর দেখে বলল, ওকে ধরো তাড়াতাড়ি, নইলে হাত কামড়ে নেবে। কিন্তু এরপর ও রূপ দেখে আসতে সাহস পাচ্ছিল না কেউ। তবে ওর মধ্যে থেকে সাবিরের ভাইবো হাসান সাহস করে তাড়াতাড়ি ছুটে গিয়ে সাবিরের হাতগুলো চেপে ধরল। কিন্তু হাসানের সেই ক্ষমতা নেই যে সে একা সাবিরকে আটকে রাখতে পারে। হাসান খুবই স্বাস্থ্যবান এবং সাহসী হলো সাবিরের দায়ে তখন 100 মানুষের সমান জোয়া। হাসান কিছুটাই তাকে ধরে রাখতে পারছে না। সাবির সামনে বলছে। হাসান বলল, আর কেউ এসো, আমি ধরে রাখতে পারছি না, ধরো, কেউ না হলে আমি নিজের হাত, ও আমার হাত ছিঁড়ে ফেলবে। চাচা হাসানের কথা শুনে আরো কয়েকজন সাহস করে এলো। ধরল সাবিরকে প্রায় 25 জন মিলে। কিন্তু সাবিরকে ওরা কিছুতেই সামনে রাখতে পারছে না। এদিকে হুজুর কিন্তু ঠিক নিজের কাজ করে চলেছেন। কোন রকমে ধরে রাখা হয়েছে সাবিরকে। হুজুর তখনও সেই গরম তেল সাবিরের নাকের কাছে ধরে রেখেছেন। আর তার ঝাঁজ যতবার সাবিরের মুখের দিকে যাচ্ছে সে ততবার চিৎকার করছে। শেষে সাবির থাকতে না পেরে সেই তেলে এক লাথি মারল আর পুরো গরম তেলটা ছিটকে তার নিজের বুকেই পড়ে গেল। তেলটা পড়তেই পুরো বুকটা পড়ে গিয়ে সাথে সাথে ফুসকা পড়ে গেল। এসব ঘটনা দেখে তখন আশেপাশের সব লোক ভয় পেয়ে গেল। হাসান এবং বাকিরা তখন সাবিরকে কোন রকমে ধরে রেখেছে। এরপর হুজুর নাচটা জ্বালিয়ে তার নাকে ধরলেন। এবার সে আরো ছটফট করতে লাগলো। সে কি দৃশ্য না দেখতে যেন বিশ্বাসই হবে না। ছটফট করতে করতে এবার সাবির বলে উঠল, তুই যাই করিস না কেন, আমি হুজুর আর তোকে কাউকে ছাড়বো না। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমাকে সারানোর ক্ষমতার কারণে আমি আবার ফিরব। এই বলে হঠাৎ সাবির অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সবাই ধরাধরি করে বাড়ির ভেতরে নিয়ে গেল সাবিরকে। হুজুর বললেন, দেখো, আমার সাধ্যমতো আমি যতটা পেরেছি পড়েছি, দেখা যাক আর কি হয়। আর সবাইকে বুঝে রাখি, ও যে ভাষায় কথা বলছিল তা শুনে আমি যতটুকু বুঝতে পারলাম আর গণনা করে দেখলাম, ও তোমাদের ক্ষতি না করে ছাড়বে না। তাই সবাই একটু সাবধানে থাকবে, কেমন? এই বলে হুজুর সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন। যাওয়ার আগে বাড়ির প্রত্যেকটা মানুষকে একটা করে তাবিজ দিয়ে গেলেন এবং বার করে সবাইকে একটু সাবধান থাকতে বলে গেলেন। সবাই ভাবলো বিপদ হয়তোবা কেটে গেল, কিন্তু না, এটাই তো বিপদের সবে শুরু। এরপর বেশ কিছুদিন কেটে যায়, আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সাবির ছিল একজন ট্রাক ড্রাইভার। সে নিজের কাজে যেতে শুরু করে। একদিন সাবির ট্রাকের নিজের কাজে ব্যস্ত ছিল। ট্রাক থেকে নামার সময় ওর হাতে তাবিজটা খোঁচা লেগে খুলে পড়ে যায়। সে খেয়াল করেনি কখন তার হাত থেকে তাবিজটা খুলে গেছে, আর তার সেটা মনেও নেই। এও মনে নেই যে হুজুর বলেছিল তাবিজ যেন কোনোভাবেই হাত থেকে না পড়ে। তাবিজ পরে যাবার পর সেদিনের পর ভোর থেকে সাবির আবার সেই ভয়ানক কাজ শুরু করতে থাকে। সাবিরের পরিবারের সবাই বুঝতে পারল আবার হয়তোবা জিনের ভর হয়েছে। জিনতে আবার হুজুরকে ডাকার জন্য বাড়ি থেকে ছোট ছেলে মনিরকে পাঠানো হতো। কিন্তু হুজুর সেরে মাদ্রাসায় ছিলেন না, কোনো এক কাজে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ছেলেটা বাড়ি ফিরে বলল, হুজুর তো নেই মাদ্রাসায়। পরিবারের সবাই চিন্তায় পড়ে গেল, কি হবে এখন, কি করা যাবে? বড় দিদুন তখন বলে উঠল, এক কাজ করো, হুজুর যখন নেই আর কবিরও বাড়িতে নেই, তাহলে আর কি করব? পাশের বাড়িটা বন্ধ করা আছে, সেখানে নিয়ে যাও, তাহলে হয়তো একটু শান্ত হলে হতেও পারে। এখানে বলে রাখি, কিছুদিন আগে পাশের বাড়িতে কিছু ভৌতিক উপদ্রবের কারণে এক হুজুরদের দেখে বন্ধ করানো হয়েছিল, যেন কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে। সেই পরিবারে কবির ভাইয়ের পরিবারের সবাই ভাবল, যদি ওই বাড়িতে সাবিরকে নিয়ে যাওয়া যায় তাহলে অশুভ জিনিস সেখানে প্রবেশ করতে পারবে না। এরপর সবাই মিলে সাবিরকে ধরে কোনো রকমে সেই বাড়ির ভেতরে নিয়ে গেল। তাদের বাড়িতে ঢোকার সময় অনেক অসুবিধা হচ্ছিল। সাবির কিছুতেই সেই বাড়িতে ঢুকতে চাইছিল না। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি ওকে বাধা দিচ্ছে।
পরে কোনো রকমে সবাই মিলে ওকে ধরে সে বাড়ির উঠোনে বসিয়ে রাখল। সেই বাড়িতে ঢোকার পর সাবির কিছুক্ষণ ঠিক থাকলেও প্রায় আধ ঘন্টা পরে আবার সে আগের মতো আচরণ করতে শুরু করে। সবাই আবার অবাক হয়ে গেল, এই বাড়িতে তো বন্ধ করা, এখানে ঢুকলো কি করে? সবাই চিন্তায় পড়ে গেল। বাড়ি যে বড় কাকা ছিল সে প্রচন্ড রেগে গেলেন। গত 2-3 দিন ধরে যা হচ্ছে সেই সমস্ত কিছু দেখে কাকা রেগে গিয়ে ওই জিনকে খুব গালাগাল করতে লাগলেন আর বলতে লাগলেন, এই কেরে তুই, কেন এমন জ্বালিতেছিস, তাড়াতাড়ি বাইরে এখান থেকে। কাকা রেগে গিয়ে হাতে একটি লাঠি নিয়ে মারতে যাচ্ছিল সাবিককে, কিন্তু সবাই তাকে ধরে নিল, বলল, থাক থাক, ওকে মারতে হবে না, সাবিরের কষ্ট হবে, ওর কিচ্ছু হবে না, শয়তানে কিছু হবে না, সাবিরের কষ্ট হবে। তাকে এবার রেগে গিয়ে আলিগারাজ করে জিজ্ঞেস করলো, বল এই ঠিকেরা, এই তুই কিরা রে, আর তুই ঢুকলি কি ভাই, তুই কিংবাই ঢুকলি কফ? তখন সাবির আবার সেই মিলিকনকে বলে উঠল, আমি ওকে ছেড়ে যাব না, আর এই বাড়ির কোন একটা ছোট্ট ছিদ্র ছিল সেই জায়গা দিয়ে ঢুকেছি। কাকা বললেন, এক্ষুনি বাইরে হন থেকে, আমার বাড়ি থেকে এক্ষুনি বাইরো। না, আমি বেরোতে পারবো না, আমার সামনে আগুন জ্বলছে, সেটাকে বেরিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এই সেসব আমি জানি না, এই কে আমার বাড়ির থেকে বাইরে বিকে নাপ, নাহলে তোর কপালে খুব খারাপই আছে। তাকে যদিও কিছু করতে পারতো না, তবুও রাগের চোটে সব হুমকি দিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে সাবির উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে মনে কি সব বলতে বলতে সেখানে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে প্রায় 20 ফুট দূরত্বে জোরে একটা লাফ দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সেখানে পড়ে গিয়ে সাবির ভাইয়ের হাত পা ছড়ে গেল, ডান পায়ের বুড়ো আঙ্গুল নাপটা উঠে গেল। এই দৃশ্য দেখে সাবির ভাইয়ের মা থাকতে না পেরে কান্নায় লুটিয়ে পড়লেন। সবাই ওই অবস্থায় সাবির ভাইকে ধরে নিয়ে চলে গেল। সবার মাথায় একই চিন্তা, কিভাবে বিপদ থেকে নিস্তার পাওয়া যায়। এরপর 2 দিন কেটে যায়, সবকিছু আবার স্বাভাবিক। হঠাৎ আরেকটা ঘটনায় পুরো পাড়া ভয়ে যেন কেঁপে উঠল। সারাদিন মাঠে কাজ করার পর সন্ধ্যায় যখন হাসান বাড়ি ফিরছিল, ওর মা জিজ্ঞেস করেন, ইরে হাসান, এত দেরি হলো কেন রে আজকে তোর আসতে, তুই তো আগে আসতে পারিস না বাবা। হাসান বলল, কি আর বলবো মা, কাজ শেষ করতে করতে সন্ধে হয়ে গেল। আচ্ছা আমাকে খেতে দাও, খুব খিদে পেয়েছে। হাসানের মা বললেন, আচ্ছা দিচ্ছি, তুই তো আগে যা, গোসল করে আয়, আমি গরম করে রাখি খাবারটা। হাসান বলল, না না মা, আমার খুব খিদে পেয়েছে, আগে খেতে দাও, খেয়ে তারপর গোসল করতে যাও। এই বলে হাসান তাড়াতাড়ি করে খেয়ে নিল। এরপর তার পাশের বাড়ির এক ভাইকে ডেকে নিয়ে বলল, চল চল আমার সাথে চল, পুকুরে গোসল করে আসি। এই বলে হাতে গামছা নিয়ে হাসান এবং ভাইটা চলে গেল পুকুরে পারে। পুকুরটা ছিল কবির ভাইয়ের বাড়ির একদম পেছনে। সন্ধে হয়ে গেছে, মাগরিব আজান হয়নি তখনও। ওরা গিয়ে গামছাটা ঘাটে রেখে দুজন মাটির গ্যাপ পানিতে নেমে ডুব দিচ্ছে। একসময় ওরা পুকুরের একটু মাঝে চলে যায়, প্রায় 1 মুখ সমান পানি হবে। তখন ওদের মাথায় সাবান ঘষতে ঘষতে নিজের মধ্যে কথা কথাই বলছিল এবং কথা বলা বলি করছিল। হঠাৎ দুজনেই কয়েকটা শেয়ালের ডাক শুনতে পায়। মনে হলো যেন শেয়ালগুলো পুকুরের আশেপাশেই আছে। ওরা স্বভাবতে একটা চমকে গেল। ওই ভাইটা বলল, ভাইজান তাড়াতাড়ি করেন, ভয় লাগছে। হাসান বলল, তুই কি রে, সন্ধে হয়েছে, শেয়াল তো ডাকবি, এতে আবার ভয় কি আছে, যা চল গোসল করি, চল এই তো পারি যাবো। ওরা তখন মাথায় সাবান ঘষে ডুব দিতে যাবে, এমন সময় পুকুরের পানিতে একটা জোরে কারোর ঝাঁপ দেওয়ার আওয়াজ হলো। পুকুর পাড়ের পানি কেঁপে উঠল, মনে হলে বড় কোনো মানুষ ছুটে এসে পুকুরে ঝাঁপ দিল। ওরা দুজনেই ভয়ে চমকে গেল। এখন আবার কে গোসল করতে এলো? আর এখানে তো এমন কোনো জায়গা নেই যে কোনো মানুষ ছুটে এসে একবারে পুকুরের মাঝখানে লাফ দিতে পারে। ওরা দুজনে একবার খানিকটা ভয় পেয়ে গেল। হাসান বলল, কেউ হয়তো মজা করছে, বুঝলি, দাঁড়া এখন উঠে আসবি, দেখি কে। কিন্তু না, ওরা বেশ কিছুক্ষণ পুকুর পাড়ে অপেক্ষা করলো, কিন্তু কে উপরের দিকে উঠে আসলো না। এবার ওরা বুঝলো এগুলো কোনো ভালো লক্ষণ নাই। ওরা তাড়াতাড়ি উপরে উঠে আসতে লাগলো। এমন সময় পানির নিচ থেকে কেউ যেন হাসানের পাটা শক্ত করে চেপে ধরল। হাসান চিৎকার করে বলল, বাবারে আজ মরে যাব, ভাই আমাকে টান, আমার হাতটা ধর, কেউ পা ধরে টানছে আমার ভাই, আমাকে ধর। এই কথা শুনে হাসানের হাতটা শক্ত করে ধরে উপরের দিকে টানতে শুরু করলো সেই ভাইটি। প্রাণ পরে চেষ্টা করে টানতে লাগলেন পাটা ছাড়িয়ে নেওয়ার, কিন্তু ওদের দুজনের শক্তি যেন যথেষ্ট ছিল না সেই পুকুর থেকে বেরিয়ে আসার জন্য। তখন ওদের চিৎকার শুনে পাশের বাড়ির এক কাকা আসেন এবং ওদেরকে এই অবস্থায় দেখতে পেয়ে পুকুর থেকে ওদেরকে নিয়ে আসার চেষ্টা করেন। কাকার মনে হয় কোন এক অদৃশ্য শক্তি যেন সেই দুজনকে পুকুরে টেনে নিয়ে যেতে চাইছে। কাকাতো বোন তাড়াতাড়ি ছুটে এসে ওদের দুজনের হাত ধরে উপরে তোলার চেষ্টা করতে থাকে। আর সেই সময় মাগরিবের আজান পড়তে শুরু হয়। যে অদৃশ্য শক্তি ওদের টেনে নিয়ে যাচ্ছিল, আজান শুরু হওয়ার সাথে সাথে সেটা ওদেরকে ছেড়ে দেয়। তৎক্ষণাৎ ওদের দুইজনকে বাড়িতে নিয়ে আসা হয়। সেদিন ওরা জীবনের কিভাবে বেঁচে ফিরেছে সেটা আল্লাহ জানে।
আমি সেই পুকুর পাড়ের ছবিটা পাঠাবো, আপনারা যদি কেউ দেখতে চান সবই দেখে নিতে পারবে। এই ঘটনা করার পর কবির ভাই এবং তার পরিবার আরো ভয় পেয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় ওরা বড় কিছু একটা করবে। এই বিপদ থেকে তাদেরকে বের হতে হবে, না হলে যখন তখন একটা বড় বিপদ করে যেতে পারে, যেটা আসলে কেউ কল্পনাও করতে পারবে না। কিন্তু বিপদ তখনও কাটেনি। আবার কিছুদিন পর শুরু হলো সেই অদৃশ্য শক্তির মরণ খেলা। পাড়ার প্রত্যেকটা মানুষকে ডাকা হলো, সবার কাছ থেকে পরামর্শ নেওয়ার ঠিক হলো যে বড় কোনো হুজুর ডাকতে হবে, যিনি এই বিপদ থেকে তাদের বাঁচাতে পারবেন। কারণ মাদ্রাসার যে হুজুর ছিলেন উনি একবার এসে ছাড়িয়ে গেছেন, কিছুক্ষণ পর আবার ভর হয়ে যাচ্ছে। এই নিয়ে উনি 5 বার এসে ছাড়িয়ে গেলেন, কিন্তু কোনো লাভই হচ্ছে না। যতই তাবিজ দিক, তেলপড়া দিক, যাই দিক না কেন, কোনো লাভ হচ্ছে না। উনি মাদ্রাসা পৌঁছানোর আগেই আবার আগের রূপে চলে আসছেন। অনেক খোঁজাখুঁজি করার পরে একজন বড় হুজুরের সন্ধান পেলেন ওনারা। ভাগ্যক্রমে হুজুরের সাথে আত্মীয়তা বেরিয়ে আসলো। কবির ভাই হুজুরের বাড়িতে গিয়ে ওনাকে সবকিছু খুলে বললেন। উনি সবকিছু শুনে বললেন, আচ্ছা আমি সময় করে যাব একদিন, আর ততদিন আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, কেমন? আমি দেখি কবে যেতে পারি, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ যাব। এখানে সবার মনে হয়তো একটা প্রশ্ন আসছে যে কবির ভাই যখন নিজে একজন হুজুর, তো উনি কেন পারছেন না ছাড়াতে? এর উত্তর তোমরা সবাই শেষে গিয়েই পাবে, শুনতে থাকো। সত্যি তো, কবির ভাই তো নিজে একজন হুজুর, কিন্তু তিনি কেন নিজে ছাড়াতে পারছেন না? সেই বড় হুজুরের বাড়ি ছিল আমাদের গ্রাম থেকে প্রায় 20 বা 25 কিলোমিটার দূরে। এক গ্রামে উনি খুব ব্যস্ত মানুষ ছিলেন, তাই তার আসতে বেশ কিছুদিন সময় লাগছিল। এদিকে বাড়ির প্রবলেম বেড়েই চলছে, দিনের পর দিন সমস্যা বাড়ছে। কখনো ছোট বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে, কখনো পরিবারের বাকিদের ভয় দেখানো হচ্ছে, এসব চলতেই থাকে। এরকম একটা ঘটনা ঘটে যায় ওদের সেজ ছেলে জহিরের সাথে। জহির সাবিরের মতো একজন ট্রাক ড্রাইভার ছিল। সে প্রতিদিন রাত্রিবেলা কলকাতা যেত গাড়ি নিয়ে। এখান থেকে ঘর বোঝাই করে নিয়ে যেত কলকাতায়। সেখানে গরু মহিষের খাটালে গিয়ে কাজ করত সে। তো একদিন সে কলকাতার গাড়ি করে একাই বাড়ি ফিরছিল। সেদিন ওর হেল্পারটাও ওর সাথে ছিল না। তখন প্রায় রাত 3টে বাজে, একদম শুনশান এবং জনমানবহীন। জহির নিজের মতো করে গাড়ি নিয়ে রাজ্য সড়ক ধরে এগিয়ে চলেছে বাড়ির দিকে। গাড়ির গতি মোটামুটি ভালোই ছিল। গাড়ি চলন্ত অবস্থায় হঠাৎ জহির দেখতে পেল রাস্তার মাঝখানে কেউ যেন দাঁড়িয়ে আছে। জহির সজের একটা ব্রেক বসলো, গাড়িটার চাকা পাকা পিষে কষে গেল। অনেকটা একটা তায়ে পরে বন্ধ বাতাসে ছড়িয়ে গেল। সাথে সাথে সেই লোকটা তারপর আর কোথাও দেখতে পাওয়া গেল না। জহিরের মনে যেন ভয় এসে গেল, হৃৎপিণ্ডরা যেন বেরিয়ে আসবে। সে ভাবলো মানুষটা হয়তো বা তার বেঁচে নেই, তার গাড়ির চাকার তলায় পিষে গেছে। সে মনে মনে ভাবলো, কি করব, নামবো নাকি চড়ে যাব? না, নেমে দেখি না, না নামলে অমানুষের পরিচয় হবে। সে আস্তে আস্তে করে নেমে টর্চ হাতে নিয়ে গাড়ির কাছে গিয়ে টর্চ ফেলতেই তার সম্পূর্ণ শরীর ঠান্ডা হয়ে গেল। ওই কেউই তো নেই। চারিদিকে টর্চ ফেলে দেখলো সামনে বা পেছনে কেউই নেই। জহির নিজের মনকে কোনোরকমে বুঝিয়ে আবার গাড়িতে স্টার্ট দিল এবং বাড়ির দিকে রওনা হলো। একটা সিগারেট জ্বালিয়ে ভাবতে ভাবতে সে গাড়ি যাচ্ছে। হঠাৎ করে সে অনুভব করলো তার পাশের সিটে কেউ যেন বসে আছে। গাড়ির ভেতরে নিকোষ কালো অন্ধকারে ঠিকই বুঝতে পারছে না যে আসলে কে বসে আছে, কিন্তু এটা বুঝতে পারছে যে কেউ বসে আছে। সে আবার ভয়ে জোরে ব্রেক বসিয়ে দিল। পিছন থেকে একটা বড় ট্রাক আসছিল, সেও সজোরে ব্রেক বসলো। এরপর জহির গাড়ি থামানোর সাথে সাথে কেবিনের লাইট জ্বালিয়ে দেখে কেউ নেই। তাহলে অন্ধকারের মাঝে সে যাকে অনুভব করছিল সেই কে? তার মনে হয় কালো বোরখার মতো কাপড় দিয়ে আপাত মস্তক ঢেকে কেউ যেন পাশে বসে আছে। এমন সময় পিছনে ট্রাকের ড্রাইভারটা এসে জহিকে খুব বকাঝকা করতে লাগলো। এই ভাই, এভাবে কেউ দাঁড়ায়? এখনই তো বলে তা দুর্ঘটনা ঘটত। ওই লোকটাকে কোন রকমে কিছু বুঝিয়ে জহির আবার বাড়ি ফিরে এলো। কিছুটা পথ আসতেই তার আবার মনে হতে লাগলো গাড়ির সাথে পাল্লা দিয়ে যেন কেউ ছুটে চলেছে। আবার মনে হচ্ছিল গাড়ির সামনে দিয়ে কেউ পার হচ্ছে। আবার মনে হচ্ছে কেউ যেন পাশে আছে। এইভাবে সে রাতটা কোন রকমে দোয়া পড়তে পড়তে এবং নিজের মনোবলকে ধরে রেখে সে বাড়ি ফিরছিল। সেদিন বাড়িতে এসে সব ঘটনা বলতেই সবার মন খারাপ হয়ে গেল। সবাই ভাবছে, আমি কি ভুল করলাম যে আজ আমরা এমন কি ভুল করলাম যে আজ আমাদের বাড়িতে সবার এমন কষ্ট? সেদিন সন্ধ্যের সময় পাশের বাড়িতে কবির ভাইয়ের পরিবারের সবাই বসে গল্প করছিল। সাবির তার নিজের বাড়িতে ঘুমাচ্ছিল।
সবাই এই নিয়ে কথা বলছে যে কি করা যাবে, হুজুর কবে আসবে, ততদিন কি বা হবে, এই সমস্ত বিষয় নিয়ে কাসিপ চলছিল। এমন সময় মেইন গেট দিয়ে সাবিরে কাকার বাড়িতে গেল। এভাবেই ওকে আসতে দেখে সবাই একটু অবাক হলো। ঠিকই, কিন্তু সাবির তখন পুরো স্বাভাবিক। সে এলো এবং সবার কাছে এসে বসে গল্প করতে লাগলো। কথা বলতে বলতে একজন সাবিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, তোর কি কিছু মনে থাকে না? তোর সাথে কি হয়? কোনো হোশ কি তোর থাকে না? সাবির বলল, না রে, আমি কি বলি, কি করি বা কি হয় আমি কিচ্ছু মনে রাখতে পারি না রে ভাই। আমার শরীরে যখন জ্ঞান আসে তখন সম্পূর্ণ শরীরে আমি ব্যথা অনুভব করি। এদিকে সাবির অনেক রোগা হয়ে গেছে দিন দিন, ঠিক করে খাওয়া দাওয়া নেই, আর এত শক্তিশালী একটা জিন ও শরীরে ভর করে আছে। সে ক্রমাগত আসছে আর যাচ্ছে, শরীর তো দুর্বল হবেই। এসব কথাবার্তা চলতে চলতে হঠাৎ করে সাবির কেমন একটা অস্বাভাবিক আচরণ শুরু করে। সবাই বুঝতে পারে ওর উপরে জিনটা আবার ভর করছে। উপস্থিত প্রত্যেকে ওর কাছ থেকে ভয় কিছুটা পিছিয়ে যায়। আধা ঘন্টা পর আবার সাবির বলে উঠল, আরে বস বস, ভয় নাই, আমি এখন তোদের কোনো ক্ষতি করব না। কিছু কথা বলি, মন দিয়ে শোন। আমি জোরসি, আমাকে শত চেষ্টা করলেও তোরা এখান থেকে তাড়াতে পারবি না। সেটা দুনিয়ার কারো পক্ষে সম্ভব না। হ্যাঁ, আমি যদি একা হতাম তাহলে হয়তো তোরা কিছু একটা করতে পারতিস, কিন্তু আমি তো একা নই। আমরা আছি ৮ জন। আমি হয়তো এখানে নতুন এসেছি, কিন্তু এসে দেখি এখানে আগে থেকে অনেক জিন বাস করে। তাদের মধ্যে একজনের বয়স ৯০০ বছর, আরো মা আছে, কেউ ৩০০, কেউ ৫০০। এই জায়গাতে তারা সবাই আছে। এবার তোরা বল, এতগুলো বছর তোরা এরা এই জায়গাতে আছে, আর তোরা তো মাত্র কয়েকটা দিন হলে এখানে বাস করছিস। তোরা কেমন ওদের জায়গা ওদের জন্য ছেড়ে দেবে এই ভাবিস? এই কথা শুনে একজন মহিলা সাহস করে বলে উঠলেন, কিন্তু কই, এতদিন তো কোনো জিন্দা জ্বালাতন করতে দেখি নাই, তো এখন ক্যাম্প করতে? এতদিন ওদের মধ্যে এই চিন্তা আসেনি যে ওরা তোদের কোনো ক্ষতি করবে। ওদেরকে ধীরে ধীরে আমি আমার বশে এনেছি, এখন আমি ওদের শর্ট পাই। এরপর আরেকজন জিজ্ঞেস করলো, ওই ঘরটা তো বন্ধ করা আছে, তুমি কিভাবে ঢুকলে? এত কথা যখন বললাম তখন এটাও শোন। আগের দিন যে ছিদ্র দিয়ে প্রবেশ করেছিলাম তোরা তো সেটা বন্ধ করে দিয়েছিস, তাই এবার আমি ঢোকার আগেই বুঝেছি এইগুলো আমি পার হতে পারবো না। তাই আমার একজনকে আমি পাঠিয়েছি, ও ঢুকতে গিয়ে জ্বলে পড়ে শেষ হয়ে যায়। ওর কিছু অংশ শিকবন্দিকা রয়ে যায়, আর আমি তার উপর দিয়ে ঢুকেছি। তোদের সবাইকে শেষ করে দিব। বলে রাখি, এখানে বলে রাখি, জোরসি জোরসি জোরস নামক জিনটি আগে থেকেই জানতো ওই গণ্ডিতে বেরোতে গেলে সে আগুনে জ্বলে যাবে, তাই সে তার চেলাকে আগেই পাঠিয়ে দেয়। সে হয়তো গিয়ে জ্বলে গিয়ে শেষ হয়ে যায়, আর তার শেষ অংশটুকু, মানে বলা যেতে পারে তার লাশের উপর দিয়ে জোরসি বাড়িতে প্রবেশ করে। এবার সাবিনের ভেতরে দায়ের জিন মানে জোরসি আবারও বলে উঠল, দেখ, আমি তোদের কোনো ক্ষতি করব না, আমাকে থাকতে দে এখানে। আর আগে থেকে যারা আছে তারাও তোদের কোনো ক্ষতি করবে না। আমি তোদের বাড়ির ৩ তলা সোনা দিয়ে ভরিয়ে দেব, আরো অনেক কিছু দেব। তোদের সংসারে কখনো অভাব থাকবে না। কিন্তু পরিবারে কেউ ভরসা করতে পারছিলেন না, তাই তারা কিছু বলেন। সেদিন এসব যখন হচ্ছে তখন লোফা নামের এক ব্যক্তি সেখানে আসে। তার স্ত্রী তখন গর্ভবতী। উনি আসাতেই জিনটি বলে উঠল, বাবু, তোমাকে একটা কথা বলি, তোমার বউয়ের পেটে যে বাচ্চা আছে সেটি মেয়ে সন্তান হবে, আর একটু সমস্যা হতে পারে। সত্যি কিছুদিন পরে মেয়ে সন্তানের জন্ম দিয়েছিল তাপসী। যাই হোক, এভাবে আরো কিছুদিন কেটে যায়। এরপর একদিন সময় করে সেই বড় হুজুর কবির ভাইয়ের বাড়িতে আসে। বাড়িতে যখন সবাই উপস্থিত ছিল, সাবিরের উপর তখনও ভর করে আছে জোরসি। কিন্তু সেই হুজুর চলে এসেছে এবং কিন্তু যে হুজুর এসেছে সে চলে গেছে। হুজুর আসার পরে জোরসি তার শরীর ছেড়ে চলে গেছে। হুজুর এসে সবকিছু দেখে কিছুক্ষণ চিন্তা করে বললেন, দেখছি কি করা যায়। এখানে তো একটা নয়, অনেকগুলো জিনের বাস, তাও দেখছি এসেছি যখন কিছু একটা তো করবো ইনশাল্লাহ। এই বলে তিনি সাবিরকে একটা রুমে বন্ধ করে রাখার নির্দেশ দিলেন।
যেমনটি বলা হলো ঠিক তেমনটিই করা হলো। কিছুক্ষণ পরে সেই জিন আবার ভর করল সাবিরের উপরে। হুজুর বুঝতে পেরে সেই ঘরের ভিতর গিয়ে দরজা বন্ধ করে দিলেন। প্রায় 1 ঘন্টা পর বেরিয়ে এলেন। হুজুর এসে সবাইকে বললেন, ওকে ধরে নিয়ে বিছানায় শুয়ে দাও তো। তারপর বলছি আসলে ঘটনাটা কি। সাবিরকে সবাই ধরাধরি করে তুলে পাশে ঘরে নিয়ে বিছানায় শুয়ে দিল। সে তখন অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর হুজুরের কাছে ঘটনা শোনার জন্য সবাই জিজ্ঞাসা করলেন। হুজুর বললেন, দেখো ওর শরীরে মোট 3টে জিন একসাথে আছে। এই কারণে ওর শরীর অনেকটা দুর্বল হয়ে গেছে। আমি সবার সাথেই কথা বলেছি। ওরা মোট 8 জন ছিল, তার মধ্যে একজন মারা গেছে, বাকি 7 জন আছে। কেউ কেউ 400 বছর বা তার আগে থেকে বসবাস করছে। তোমরা যে জায়গাতে বসবাস করছো বাড়ি করে, এতে একটি দূষিত জায়গা ছিল। এখানে আগের দিনে মানুষের কারো মৃত্যু হলে তার জামা কাপড় এবং কোনো মৃতদেহ, কিছু ব্যবহৃত জিনিস ফেলে যেত। তারপর সেই জায়গাটা খুবই দূষিত জায়গায় পরিণত হয়। এখানে জীবজন্তুর হাড় ফেলা হতো, আর এই জায়গায় কোনো মানুষ বসবাস আসলে করতো না। এই জিনারা এখানে থাকতো, আর এদের প্রধান খাদ্য ছিল প্রাণীর হাড়। ওরা মন্ত্র বলে সেই হাড়কে মাংসে রূপান্তর করত আর সেগুলি খেত। তোমরা তো তোমার পূর্বপুরুষের যে বাড়িটি এখানে বানিয়েছ, বাড়ি বানানোর সময় যে মাটি তারা ব্যবহার করেছে সেই মাটিটাও ছিল দূষিত। তাই তারা আর এখানে থেকে যায়নি। তখন একজন হুজুরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা তাহলে এতদিন তো ওরা আমাদেরকে জ্বালায়নি, তাহলে এখন কেন জ্বালাচ্ছে? তখন হুজুর বললেন, দেখো ওরা তোমাদের সাথেই থাকতো, কিন্তু তোমাদের কখনো কোনো ক্ষতি করতে চায়নি। তোমাদের বাড়ির 3 তলায় নিজেদের মতন থাকতো, কিন্তু ওদেরকে বিভ্রান্ত করেছে জৌরসী। এই যে একটি মহিলা জিন, ওর ক্ষমতা অনেক, আর এদের কাছে এসে আরো শক্তিশালী হয়ে গেছে সে। তোমরা হয়তো এমন ভাবছো যে জৌরসী কেন এরকম করছে। আসলে জৌরসী আগে এখানে থাকতো না। আজ থেকে প্রায় 6 মাস বা 1 বছর আগে তোমাদের বাড়িতে বড় ছেলে কবির যে মসজিদে থাকতো, তার আশেপাশের কোনো এক এলাকা থেকে এসেছে জৌরসী। সে একটি ছেলেকে খুব ভালোবাসত। সে সবসময় তার সাথে থাকতো। তার পরিবারের লোক কবিরকে ডেকে নিয়ে যায় এবং কবির নিজের আমল দিয়ে সেই ছেলেটি শরীর থেকে জৌরসীকে আলাদা করে। জৌরসী অনেকবার মানা করেছিল, কিন্তু কবির শোনেনি। সে নিজের কাজ করেছে। তাই আগে জৌরসী শপথ করে নিয়েছে যে তাদের পরিবারের কাউকে সুখে রাখতে দেবে না। আর এখানে এসেও বারবার একজোট হয়ে শক্তিশালী হয়ে গেছে অনেক। জৌরসী সাবিরের শরীর ছেড়ে যেতে চায় না, তবে একটা শর্তেও শেষমেশ রাজি হয়েছে। জৌরসী আমাকে বলেছে ও সাবিরের শরীর থেকে চলে যাবে, যেখান থেকে এসে সেখানে যাবে, আর কখনো আসবে না, কিন্তু কবির যেন কখনো সেখানে আর না যায়। আর কেউ যেন ওই বাড়ির ছেলেটার কাছ থেকে কোনো তাকে আলাদা না করে। ও তার কাছেই থাকবে আর ভালোবাসবে। আমি এক প্রকার বাধ্য হয়ে ওর শর্তে রাজি হতে। এরপর সাবিরের শরীর ছেড়ে চলে যায় ও। এসব কথা বলে হুজুর সবাইকে একটা করে তাবিজ দিয়ে সেখান থেকে চলে যান। আর এখন সবকিছুই স্বাভাবিক হয়ে গেল। আর এরপর কিছুদিন সবাই ভাবলাম বিপদ কেটে গেছে, কিন্তু না। কিছুদিন পর আবার ভর হলো সাবিরের উপরে। সবাই আবার চিন্তায় পড়ে গেল। যেদিন ভর হয়েছিল সেদিন কবির ভাই বাড়িতেই ছিলেন। কবির ভাই ভাবলেন যে এর কোনো একটা বিদ তো পড়তেই হবে, আর ভালো লাগছে না। এই বলে কবির সাবিরের কাছে গিয়ে বসল। জিজ্ঞাসা করল, কি চাস? কেন তুই এভাবে আমাদের কষ্ট দিচ্ছিস? আমার ভুল হয়ে গেছে, আমি তো আর যাইনি সেই গ্রামে, আর কখনো যাব না। কি চাস এখন বল? তখন জৌরসী বলল, অনেক দেরি হয়ে গেছে রে, আর কিছু ঠিক হবে না। আমি যাতে ভালোবাসতাম তার বিয়ে হয়ে গেছে, আর ওর যে শ্বশুর আছে সেও অনেক বড় একজন হুজুর। সে এমন একটা তাবিজ ওর হাতে দিয়েছে, আমি আর কোনোদিন ওকে ছুঁতে পারবো না। আর কিছুদিন দূর থেকে আমি ওকে দেখেছি ও মোর স্ত্রীকে। ওকে খুব ভালোবাসে, যত্ন করে। আমি থাকলে ওকে আমার সাথে আমার দুনিয়াতে নিয়ে যেতাম, কিন্তু সেটা আজ সম্ভব না। তাই এরপর থেকে আমি এখানেই থাকবো। আর আগে যেমন তোদের বলেছিলাম আমি কারো কোনো ক্ষতি করব না, কিন্তু সেটা আর হবে না। আমি এই বাড়িতে থাকতে সবাইকে এক এক করে শেষ করে দেব। এবার তোরা চিন্তা কর, তোরা কি করবি। যদি ভালো চাস তুই আমাদের বাড়ি সবাইকে নিয়ে এখান থেকে চলে যা, আর এখান থেকে একটি জিনিসও নিয়ে যাবি না। সব যেমন আছে তেমনই রাখবি। যদি কিছু নিয়ে যাস খুব খারাপ হবে। এই বলে সাবিরের শরীর ছেড়ে চলে যায় জৌরসী। কবির ভাই বাড়ির সবাইকে ঘটনাটি খুলে বলে। সবাই কিছুদিন ধরে আলোচনা করলো। শেষে তারা সিদ্ধান্ত নিল যে এই বাড়ি তারা ছেড়ে দেবে। গ্রামের পূর্ব দিকে বর্তমান আরামবাগের রোডে গাছারা যে একটা জমি ছিল, সেখানে প্রায় 6 মাস সময় নিয়ে ওরা বাড়ি করে এবং বাড়ির প্রত্যেকে সেই বাড়ি থেকে চলে যায়। নতুন বাড়িতে তাদের আর কি করার ছিল, সে অশুভ শক্তির সাথে কথা দিনই বা লড়বে।
তারা তো আর একজন নেই, তারা আছে একটি দল। তবে সে বাড়ি আজও পরিত্যক্ত হয়ে পড়ে আছে। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেছে। ওরা এই বাড়ি ছেড়ে গেছে প্রায় 5 বছর হয়ে গেল। ভুলেও এরপর আর কেউ সেখানে যায়নি। তো এই ঘটনাটা লেখার মধ্যে হয়তো অনেক ভুল ভ্রান্তি রয়েছে, তার জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর সেই বাড়ি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার্স, আমি আরজে রহিম। অসাধারণ একটি ঘটনা শোনালেন আলিম, অসাধারণ একটি ঘটনা। আমি সম্পূর্ণ ঘটনাটি টোটালি একটা সাসপেন্সের মধ্যে ছিলাম। আমি আসলে বাড়ির মধ্যেই যারা ছিলাম, আমি ফ্যামিলিকার সাথেই ছিলাম। আমি ঘটনাগুলো প্রত্যক্ষ করছিলাম, আমি ঘটনাগুলো দেখছিলাম চোখের সামনে। আম স্পিচলেস, মানে আমি জানি না কিভাবে ব্যক্ত করবো আমি এই ঘটনাটিকে। অসাধারণ লেগেছে আমার কাছে, অসাধারণ অসাধারণ অসাধারণ। আপনাদের কেমন লেগেছে জানান আমাদের কমেন্ট সেকশনে। আমি এখন আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদেরকে যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেইল করুন voy.net@gmail.com, যা স্পেলিংটি হচ্ছে DHOYDOTNET@gmail.com, অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আজকের শুটি এই পর্যন্তই ছিল। এখন যেতে হবে আপনাদেরকে ছেড়ে। আবারও আসবো নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আম আরজে রহিম, সাইনিং অফ। আসসালামু আলাইকুম।